আমরা এখানেই দাঁড়াই সবসময়, যে কোনো অত্যাচার, নারী নির্যাতন, শিশু হত্যা, নারী হত্যার বিচার নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছেই আসি প্রথম। কিন্তু এরপরে যা দেখি যে কোনো রকমের গোজামিল দিয়ে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪ বছরের যে সংগ্রাম, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সেখানে তার সাথে আছি, এবং সেখান থেকে আমরা নারীর মানবাধিকার কি জিনিস, তার অধিকার কি কি, সব কিছু কিন্তু আমরা সেভাবে কমিটিতে বোঝাচ্ছি এবং কমিটিতে তাদের ভিতরে চেতনা প্রতিষ্ঠা করছি। কিন্তু চেতনা নিয়ে, শিক্ষা নিয়ে আজকে স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলোতে, অফিসে, সেখানে তো শিক্ষিত লোকেরা পত্রিকা পড়ছেন, জানছেন যে আজকে একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু আরেকটি ঘটনা ঘটে, সেম ঘটনা। তাহলে আমরা কাদের কাছে আমরা নির্ভর করব? আমাদের একদিন চলে গেছে, যাদেরকে আমরা সামনের জগতে, সামনের দিনে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, নারী পুরুষের সমতা আনতে চাই, ছেলে মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না, যেটা আমাদের সংগঠন করে না, এবং সংগঠনের আদর্শ এইটাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা লড়াই করছি, আমরা নারী স্বাধীনতার সম্পর্কে লড়াই করছি, নারীর বিরুদ্ধে যত অনাচার সব লড়াই করছি, কিন্তু একটা শ্রেণীর জন্য সেটা হচ্ছে না। আজকে আমরা দেখি আইনি প্রতিষ্ঠায়, আইনি যে ব্যবস্থা, সেখানেও কিন্তু অনেক দুর্বলতা। শুধুমাত্র একটু ঘটনার ভিতরে কিন্তু সেই আইন পরিবর্তন হয়ে যায়, দোষী বের হয়ে আসে এবং নির্দোষী হয়তো জামিন নিয়ে বের হয়ে আসে। মানে কোনো রকমে যেনতন করে একটি মৃত্যু বা একটি ঘটনা ধামাচাপা দেওয়া যায় আইনের মধ্যে দিয়ে। তাহলে আমরা যে আইনি লড়াই করার জন্য যাদেরকে আমরা তৈরি করছি বা যারা আছেন, তারা কি করতে আছেন? তারা দেশেরটা খাচ্ছেন, দেশেরটা পড়ছেন, দেশের অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে, খারাপ অবস্থার মধ্য দিয়ে তারা আইনি পাস করছেন, তারা কোর্টে বসছেন, তারা সবকিছু করছেন। কিন্তু ওই ফাঁক ফোকট গুলো কিন্তু তাদেরই বন্ধ করা উচিত, কারণ সব স্বহস্তে যেখানে অপরাধীকে ধরা হয়, সেই অপরাধী কিভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এই বিষয় নিয়ে আমাদের অনেক প্রতিবাদ সভা করেছি, আমরা নিজেরা তাদের বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছি, কিন্তু আমরা দেখছি যে এটা সেটাই। আজকে আমরা দেখি ধর্মান্ধতা, আমরা শুধু দোষ দিচ্ছি বা বলছি ঘটনাচক্রে যে আমাদের ছোট্ট মেয়েটি আসিয়া যেভাবে মারা গেল। আপনারা বলেন একটি সংসারের মধ্যে এতে চিন্তা করা যায় যে পারিবারিক ভাবে সে মেয়েটা খাওয়া দাওয়া করলো, পাশে ঘুমালো, তাকে ঘুমের শুতে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এরপর তার প্রতি যে অন্যায় হয়েছে এটা চিন্তাই করা যায় না। এই যে আমাদের ঘরে যে শিশুরা আছে, তাদের দিকে তাকালে তখন সেই আসিয়ার মুখটা এসে যায়, তখন ভাবি যে কি করে সম্ভব। কিন্তু সেখানেও দেখেন, সেখানে কিন্তু শুনছি যারা অপরাধ করেছে তাদের মধ্য থেকে নাকি তারা বের হয়ে আসবে। কারণ কি, অনেক আইনের ফাঁক ফোকর আছে, অনেক আইনের ফাঁক ফোকর তো আমার দরকার নেই। আমাদের দরকার যাকে সজ্ঞানে মারা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, তাকে নিয়ে ৩-৪ হাসপাতালে দৌড়াদৌড়ি করা হলো, তারপরে সে মারা গেল। এই মারা যাওয়ার ভিতরে আমাদের যে বিষয়টা, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে অবহেলিত নারী, কন্যা শিশু এবং সব জায়গাতেই অবহেলিত রয়েছে, এই জায়গাটাকে আমাদের অনেকভাবে আমরা আপত্তি জানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি, সারা দেশ প্রতিবাদ করেছে, দেশের বাইরেও প্রতিবাদ হয়েছে, কিন্তু সেই ঘটনাই রয়ে গেছে, সেই বিষয় রয়ে গেছে, সেটার কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা আশা করছি এই জায়গাতে আমরা একটা দৃষ্টান্তমূলক একটি বিচার ব্যবস্থা দেখব। আমরা দেখি, আমরা চাই সংস্কারমূলক দেশ করতে, দেশের যেগুলো সংস্কারবিহীন যে বিভিন্ন সেক্টরগুলো, সেই জায়গাগুলো তো আমরা সংস্কার করে দেখা দিতে বলি যে আপনাদের যে নীতিগুলো, আপনাদের যে কার্যক্রম, সেগুলো একটু আমাদের দৃষ্টিতে বা জনগণকে বোঝাবার জন্য
ব্যবস্থা করেন, জনগণ যেন বোঝে যে হ্যাঁ এই কাজটা করলে এটা হবে না, ওইটা করলে ওটা হবে না, বা কঠিন শাস্তি হবে, কোনোভাবেই সেটাকে কোনো আইনের ফাঁকফোকর দিয়ে বের করে আনা যাবে না। সুতরাং সেই সংস্কারমূলক সেই বৈষম্যকে দূর করার জন্য আমরা বৈষম্যকে দূর করে আমরা একটি সাংস্কারিক একটা বিষয়, একটা আইন বলেন, কথা বলেন, একটা সমস্যার যে অবনতি সেটাকে আমরা দেখতে চাই। আজকে আমাদের এখানে যারা আছেন, যারা এসছেন, সবার কাছে আমার অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।